আসসালামু আলাইকুম। আমার গত একটা ব্লগে আরিয়ান খান শ্যাম আইডি থেকে ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমার বাসার এই 2 বেডরুমের পর্দাগুলোর দাম কত, আমি যেন একটু জানিয়ে দেই। তো প্রথমেই সরি বলে নিচ্ছি ভাইয়া যে আমার আপনাকে রিপ্লাই করতে বেশ কিছুটা দিন দেরি হয়ে গেল। তো পর্দাগুলো কিনেছিলাম তা প্রায় 7 মাস মতো হবে এরকমই। টোটাল দামটা আমার এক্স্যাক্ট ওইভাবে মনে পড়ছে না, বা পার পিস হিসেবে কত নিয়েছিল সেটাও মনে পড়ছে না, তবে এতটুকু ধারণা দিতে পারি এটা সম্ভবত 6টা পর্দা আমি কিনেছিলাম 3500 থেকে 3600 টাকার মধ্যে, এরকমই একটা রেঞ্জ আমার মনে পড়ছে যতদূর খেয়াল আসছে। আর পর্দাগুলো তো প্রতিদিনই আপনারা আমার ব্লগে দেখতে পান, তবে আমার এই পর্দাগুলো হচ্ছে 5 কুচির, আর কাপড়টা যেমন সুন্দর তেমনি কিন্তু প্রিন্টটাও ভালো, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভ্যান গাড়ি থেকে কিনলেও একটা কোয়ালিটিফুল জিনিস আমি কিনতে পেরেছি সবসময় রাফ ইউজের জন্য। আসলে পর্দা তো বিভিন্ন দামের আছে, আরও অনেক গর্জিয়াস আছে, আরও অনেক বেশি দামের ভিতরে আছে, কিন্তু আমরা যেরকমটা বাসা নিয়ে থাকি বা যেভাবে লাইফটা লিড করি, তো আমাদের জন্য মনে হয়েছে যে এই রেঞ্জের পর্দাটা বা এই কাপড় ফ্যাব্রিক্সটা ভালো হবে। কিচেনে চলে আসলাম, আর এই যে এসে গরু মাংস ভিজিয়ে দিচ্ছি পানিতে। তো পলিথিনটাকে খুলে আবারও আমি পানির মধ্যে ভিজিয়ে দিলাম যাতে করে তাড়াতাড়ি ছেড়ে যায়। দুপুরবেলা রান্নাবান্না করব। তো গতদিন আপা ফ্রিজে কিছু সবজি কেটে দিয়ে গিয়েছিল, সেগুলো রেখেছিলাম। তো তার ভিতরে সবজিগুলো এখন নামিয়ে নিয়ে আসলাম। কিছুটা আছে উস্তে কাটা, আলু কাটা, আর হচ্ছে শাপলা কাটা। তো এই দুইটাই হচ্ছে আমি ভাজি করে নিব। ফ্রাই প্যানটা আমি নামিয়ে চুলার উপরে দিলাম, আর এদিক থেকে যেহেতু মাংস রান্না করব, দেখি যে আদা বাটা খুব কম আছে, তো আদাটাকেও পেস্ট করে নিলাম এর মধ্যে। আর অলরেডি কিন্তু উস্তে ভাজিটা আমি রান্না শুরু করে দিয়েছি। তো সবাই কেমন আছেন? আশা রাখছি যে আমার প্রিয় আপু আন্টিরা যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। রান্নার পাশাপাশি কিন্তু আবার এই যে শুকনো মরিচের গুঁড়াটা রিফিল করে নিচ্ছি। আসলে গতদিন মরিচের গুঁড়াটা আনা হয়েছিল না, যার কারণে আমি এই জারে রিফিল করতে পারিনি, তো আজ আনা হয়েছে। আর মাংস যেহেতু রান্না করতেই হবে, আমাকে তো মরিচের গুঁড়া লাগাতেই হবে, তো যার কারণে আসলে জারটাকে রিফিল করে নিচ্ছি রান্নার একটা ফাঁকে। আসলে এই কাজগুলো কিন্তু রান্নার মাঝে করা খুব বিরক্তিকর, কিন্তু বিরক্তিকর হলেও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এরকম কাজটা করতে হয় শুধুমাত্র প্রয়োজনের খাতিরে। তো সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আপনারা যারা লাইকটা দিতে ভুলে গেছেন, এখনও লাইক দেননি, তো প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই ব্লগগুলিকে আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। উস্তে আলু ভাজিটা হয়ে গেছে, সেটা টেবিলে রেখে আসলাম, আর এখন আমি শাপলা ভাজিটা করে নিচ্ছি। তো আজ দুপুরে এগুলোই থাকবে আমাদের খাবার দাবার: গরু মাংস, শাপলা ভাজি আর উস্তে ভাজি। এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যারা পছন্দ করেন দেখতে, তো আপনাদের কাছেও আমি রিকোয়েস্ট করছি যে আপনারা চাইলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে আমার ব্লগগুলো পৌঁছে যাবে, আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো আমি একটু মাঝখানে ফাঁকা করে দিচ্ছি, আর এই শাপলাগুলো থেকে অনেকগুলো পানি গলেছে, কারণটা হচ্ছে যে আমি ফ্রিজে রেখেছিলাম, ঠান্ডা শাপলাটাই রান্না করতে দিয়েছি, এই কারণে বেশ কিছুটা পানি গলেছে। নর্মালি কিন্তু শাপলা যদি বাইরে রেখে রান্না করা হয় বা যখন এটা তখন এনে যদি ধুয়েই বেছে রান্না করা হয় তাহলে কিন্তু এতটা পানি থাকে না। আর এদিক থেকে আমি শাপলা ভাজিটা টেবিলে রেখে এসে এখন গরু মাংসটাকে বসিয়ে দিচ্ছি। সব মশলাগুলো একসাথে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গরু মাংসটাকে এই যে এখন ঢেকে বসিয়ে দিচ্ছি। তবে আমি যে কাজটা করি অফ ক্যামেরায় কিন্তু একটু শুকনো মরিচ কেটে দিয়েছিলাম, এটা হচ্ছে গরু মাংসে দিতে হবে, ঝালও যেমন হয় কালারটাও সুন্দর আসে। এদিক থেকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড আপা এসে গেছে। তো আজ বলছি যে আপা কিছু রুটি বানাতে হবে, অল্প কিছু করে রুটি বানিয়ে দেন, যেটা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর ওদিক থেকে কিন্তু চুলায় আমার মাংস রান্নাটা হচ্ছে। তো এই তো মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে নেড়েচেড়ে, এখন হচ্ছে বেশ কিছুটা পরিমাণ আলু কেটে দিয়েছিল আপা, আলুগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে আবারও ঢেকে দিয়ে রান্না করে নিব। আর আজ আপনাদের মাঝে শেয়ার করছি যে নর্মাল ফ্রিজে রুটি কিভাবে সংরক্ষণ করবেন। আসলে আমার অনেক আপুরাই জানেন, তবে কিছু নতুন গৃহিণী আপুরা
আপনারাও হয়তোবা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করছেন, তো আপনাদের জন্য কিছুটা হলেও একটু উপকার হতে পারে যে রুটি নরমাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করবেন। আর এই ধরনের কাজগুলো কিন্তু প্রায় হরহামেশা আমরা করেই থাকি, তো ডেলি ব্লগগুলোতে শেয়ার করার কারণে আপনারাও সেটা দেখে নিতে পারেন। তো এই যে রুটি সবগুলো বানানো হয়ে গেছে। আমি বড় যে খাঁচা প্লেটগুলো থাকে সেখানে টিস্যু বিছিয়ে দিয়েছি। জাস্ট একটা রুটি আমি 30 সেকেন্ডের জন্য এপিট আর ওপিট করে আমি কোনো রকমে একটু তাওয়ায় মানে সেকা দিয়েই আমি রুটিটাকে নামিয়ে নিচ্ছি। আর এই পুরো সব রুটিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমি রুটির বক্সে রেখে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবো। তবে কিভাবে রাখবো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে আসছে সেটা হচ্ছে যে ডক্টর কুশাল এবং ডক্টর সুষমা রেজা, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, তো ওনারা ডিভোর্স দিয়ে দিয়েছেন একে অন্যকে। তো এই বিষয়টা আসলে খুবই খারাপ লাগার মতো একটা বিষয় হয়েছে। তো এটা ব্যক্তিগতভাবেও কিন্তু আমার নিজের কাছেও খারাপ লেগেছে। আসলে ডিভোর্স ব্যাপারটা খুবই জঘন্যতম একটা কাজ এবং খুব দুঃখজনক একটা কাজ। এটা আসলে কাম্য নয়। সবসময় আসলে সবার জন্য দোয়া করা হয় এটাই যে যতদূর সম্ভব সমঝোতার মাধ্যমে সমাধান করে সেই জিনিসটাকে এগিয়ে নেওয়া যায় বা আবারও সংসার মানে করা। তো এটা খুব খারাপ লাগার মতো একটা বিষয়। তো দেখেন আসলে আমি যে জিনিসটা দেখাচ্ছি যে আমি কিন্তু রুটিগুলো প্রায় 10 মিনিটের মতো আমার বেডরুমে ফ্যান ছেড়ে আমি টেবিলে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি রুটির বক্সটা নিয়ে এসেছি, নিচে একটা টিস্যু দিয়েছি। এখন এক এক করে আমি রুটিগুলো এই বক্সে রাখছি। আর যখন সবগুলো রুটি আমার বক্সে রাখা হয়ে যাবে তখন কিন্তু আমার হাতে আরেকটা টিস্যু দেখতে পাচ্ছেন, উপর থেকে আমি ওই টিস্যুটা বক্সের উপরে দিয়ে দিব। এভাবে উপরে নিচে টিস্যু দেওয়ার কারণ একটাই হচ্ছে নর্মাল ফ্রিজে কিন্তু প্রচুরভাবে পানি বাষ্পিত হয়ে এটা মানে জলীয় কণা দলা বেঁধে থাকে, মানে পানির একটা কণা দলা পেকে থাকে, সেটা বক্সের যে ঢাকনা সেটার উপরেও থাকে আবার নিচেও জমতে পারে। তো এভাবে কিন্তু উপরে নিচে টিস্যু দিয়ে দিলে কিন্তু আর সেই পানিটা রুটির ভেতরে ঢুকতে পারবে না, টিস্যুটা অ্যাবজর্ব করে নিবে। তো এখন হচ্ছে গিয়ে আমি নর্মাল ফ্রিজে এই যে বক্সটাকে রেখে দিচ্ছি। আর এভাবে কিন্তু আপনারা অনায়াসে রুটির পরিমাণ অনুযায়ী আপনি 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন খেতে পারবেন। তো আমার এখানে 20টা রুটি আছে, আমি মোটামুটিভাবে 3 দিন লাগবে আমার শেষ হতে, বাচ্চা কাচ্চা সহ। তো আমার তো চুলায় মাংস ছিল, রান্নাবান্না হচ্ছে, আর আরেক পাশে কিন্তু রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম ভাজি 2টা হওয়ার পরে। তো এখন হচ্ছে একটা লেবু কেটে নিচ্ছি আর সালাদ করে নিব। তো যে বিষয়ে কথা বলছিলাম যে ওনাদের তো ফ্যান ফলোয়ার্স অনেক এবং ওনারা কিন্তু নাম করা দুজনেই ডাক্তার। তো গত 15 দিন আগে, 1 মাসও হয় নাই, আপনাদের ভাইয়া কিন্তু ডক্টর সুষমা রেজার কাছে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছেন, ওনাকে দেখিয়ে এসেছেন মূলত স্কিনের জন্য। আপনাদের ভাইয়ার স্কিনে একটা প্রবলেম হচ্ছিল, তো উনি সুন্দর সমাধান দিয়েছেন। সেই ওষুধগুলো ইউজ করার পরে দেখলাম যে না, স্কিনটা খুব ভালো হয়েছে, মুখের স্কিন। তো এই আর কি। যে আর হঠাৎ করে এই কিছুদিন পরে ওনাদের এই খবরটা শুনে না খুবই খারাপ লাগলো। আর ডক্টর কুশালের চেম্বার এবং ওনার স্ত্রীর চেম্বার কিন্তু, সুষমা রেজার চেম্বার কিন্তু এই জিগাতলায়, মানে আমাদের বাসা থেকে কিছুটা কাছেই, বলতে পারেন যে অনেকটাই কাছে, খুব বেশি দূরে না। আসলে এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন বা লেখালেখি করছেন, বা আসলে কি ভিতরে হয়েছে সেটা তো আমাদের জানার বিষয় না বা জানতে আমরা পারিনি, তাই না? কিন্তু খারাপ লাগা এটাই লেগেছে যে আসলে সংসার, 2টা মানুষ সংসার করেন, আবার ওনারাই কিন্তু মানুষকে মোটিভেশনাল বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, তাই না? লাইফ স্প্রিং নামে যে অফিসটা ওনাদের ছিল পান্থপথে, সেটাও কিন্তু মানে ওনারা খুব সুন্দরভাবে চালিয়েছেন। মানে হাজার হাজার মানুষকে ওনারা এই ধরনের মোটিভেশনাল কথা বলেছেন, যাদের সংসার ওনাদের কথার জন্য টিকে গেছে। আর আজকে ওনাদের সংসারই টিকে না, এটা খুবই দুঃখজনক। তাও আবার 20 বছরের সংসার, 3টা বাচ্চা আছে। তো এই তো দেখেন আমি কিন্তু রান্না বান্না শেষ করে টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি। এই হচ্ছে গরু মাংস, আর ওখানে 2 রকমের ভাজি নিয়ে এসেছি। আমিও গোসল করে এসেছি, এখন সবাই মিলে একসাথে বসে খেয়ে নিব। আর আজ ছিল কিন্তু আশুরার দিন, আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো বলল যে একটু ভালো মন্দ রান্না করো। তো ভালো মন্দ বলতে কি করব, গরু গোশত রান্না করেছি, আর ওগুলো তো ফ্রিজে কাটাই ছিল তরকারি, তো না রান্না করলে আবার নষ্ট হয়ে যাবে।
তো পরদিন অবশ্য পোলাও করেছিলাম। মাংস যেহেতু 2 কেজি একসাথে রান্না করলে সেটা 3 দিন খাওয়া যায়, তো পরদিন আবার পোলাও রান্না করেছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে বিকালের অংশ। তো বিকালে আমি চা বসিয়ে দিয়েছি আপনাদের ভাইয়ার জন্য, আমার জন্য মশলা চা। আর এখানে হক থেকে একটা কেক এনেছিল, কেকটা খুবই টেস্টি ছিল। কেকটা কেটে নিচ্ছি, আমরা সবাই খাবো। পরে অবশ্য বাচ্চাদেরকেও চা দেওয়া লেগেছিল। তো যেটা বলছিলাম যে ওনাদের কথার কারণেই অনেক সংসার কিন্তু টিকে গেছে, অথচ আজ ওনাদের নিজেদের সংসারটাই টিকলো না। আমার কাছে মনে হয় যে সবচেয়ে সুন্দর সংসার ওইটা নয় যেটা মানুষের কাছে হাসি মুখে প্রদর্শন করা হয়। এটা স্ক্রিনেই দেখতে ভালো লাগে বা বইয়ের পাতায় পড়তে ভালো লাগে। সবচেয়ে সুন্দর সংসার তো সেই সংসার যেখানে দুইটা মানুষ দরজা বন্ধ হলেই রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি সব কিছু ভুলে গিয়ে আবারও একে অপরের হাতটা ধরে। আরেকজনের জন্য আসলে মোটিভেশনাল কথা বলাই যেতে পারে, বা কেউ যখন মন খারাপ নিয়ে আপনার কাছে আসে, আপনি তাকে ভালো মন্দ 2, 4, 5টা মোটিভেশনাল কথা বলে তাকে অনুপ্রেরণা দিতেই পারেন। কিন্তু সবচেয়ে বেশি দরকার ছিল নিজের ঘরের গল্পটাকে বাঁচিয়ে রাখা। সত্যিকারের ভালোবাসা তো সেখানে থাকে যেখানে অভিমান আসে, রাগ আসে, কথা কাটাকাটি হয়। আর ঝড়ের পরও কিন্তু দুজন আবার একই ছাদের নিচে একে অপরের চোখে শান্তি খুঁজে পায়। তাই বলি যে মানুষকে সুখ দেখানোর চেয়ে নিজের মানুষটাকে সুখে রাখাটা কিন্তু অনেক বড় একটা কাজ। আর নিখুঁত সংসার বলে আসলে কিছু নেই, আছে শুধু প্রতিদিন ভেঙে যাওয়া সম্পর্ককে আবার ভালোবাসা দিয়ে জোড়া লাগানোর ইচ্ছা। সংসার মানে মানুষকে প্রমাণ করা নয়, সংসার মানে প্রতিদিন নতুন করে একজন আরেকজনকে বেছে নেওয়া। আর দিনের শেষে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল বক্তৃতা কোনো মঞ্চে নয়, একটি ঘরে যেখানে দুটি ক্লান্ত মানুষ সব ঝড়ের পরেও বলে চলো আবারও নতুন করে শুরু করি। আমার কাছে এটাই মনে হয়। তো আমি কিন্তু আজকে আমার রাতের রুটিনটাও শেয়ার করছি। সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া আবারও হাঁটতে গিয়েছিল। ও জানে আমার চকবারটা খুব পছন্দ, তাই চকবার যেদিন কেনে বাচ্চাদের পাশাপাশি কিন্তু আমার জন্যও নিয়ে আসে। শুধু চকবার না, ললিটাও নিয়ে আসে। তো আমরা 3 জন আবার আইসক্রিম খেলাম, এরপর রাতের খাবার দাবার সেরেছি আর বাবুদের বিছানাটা করে দিয়েছি। আমি শুধু মশারিটা টানিয়ে দিয়ে আসলে আমার বাচ্চারা এসি চালিয়ে বিছানা গুজে শুয়ে পড়তে পারে। এদিক থেকে আমি কিন্তু সিঙ্কের ভিতরে যে এঁঠো থালাবাটিগুলো হয়েছিল সেগুলো এক এক করে ধুয়ে মেজে আমি জায়গায় রেখে দিচ্ছি। আর পুরা ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিয়েছি। আজ কিন্তু আপনাদের সাথে আমি আমার রাতের যে স্কিন কেয়ারটা বা আমি কতটুকু কি স্কিন কেয়ার করি সেটাও কিন্তু শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই যে হয়ে গেল আমার টোটাল রান্নাঘরটাকে গুছিয়ে নেওয়া। তো চলেন বাবুরা কি করছে দেখে আসি। তো এই যে আমি শুধু মশারিটা নিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন ওরা এসি ছেড়েছে, মশারিটাকে গুজে নিয়েছে, 2 ভাই বোন শুয়ে পড়ছে। একটু পরে এসে আমি ফ্যানটা অফ করে যাব, লাইটটা অফ করে যাব, এখন ওরা একটু ভয় পায়। তো এই হচ্ছে রাতের রান্নাঘরটা আমার। আর রিসেন্ট একটা নিউজে এসেছে যে মাজনিটাকে একদম 3 মিনিট গরম পানিতে জাল করে সেটা শুকিয়ে রাখতে হবে, না হলে বড় বড় রোগ ব্যাধি হতে পারে। তো আমি এখন দাঁত ব্রাশ করে নিব। আর এরপরে একটা কোরিয়ান যে ফেস ওয়াশ আছে আমি ওটা ইউজ করি, প্রায় 6 মাসের মতো হচ্ছে, ব্রাউন রাইস। এটা দিয়ে আমি মুখটাকে ভালো করে ওয়াশ করে নিব। আজ ভয়েস ওভার করতে গিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে, মানে আমার যখন ঠান্ডা লাগে বা সর্দি কাশি হয়, আমার কাশিটা পুরোপুরি ওঠে না, এটা একটা চাপা কাশির মতো। তো নাকটা বন্ধ হয়ে যাচ্ছে এরকমটাই মনে হচ্ছে, আর খুব বেশি চাপা কাশিও উঠছিল। তো বারবার দেখা যাচ্ছে যে কেটে 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 তারপর আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো অনেক কষ্ট হচ্ছে, আবার কণ্ঠ মাঝে মধ্যে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমি এখন দাঁতটা ব্রাশ করে ভালো করে আমি এখন মুখটাকে আমি এই ক্লিনজিং ফোমটা দিয়ে মুখটাকে আমি ওয়াশ করে নিব। আর আমি এই কাজটা প্রতিদিনই করি। আর প্রতিদিন যদি না হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের শরীরে অলসতা লেগে যায়, অলসতা লেগে গেলে 2-1টা দিন আমার গ্যাপ হয়ে যায়। তো চেষ্টা করি রেগুলারিটি মেনটেন করার জন্য। তো এই যে আমি ওয়াশরুম থেকে বের হয়ে এখন হচ্ছে যে স্নেইলের এই সিরামটা আমি মুখে লাগাবো। এই সিরামটা কিন্তু ব্রাইটনেসের কোনো কাজ করে না, এটা হচ্ছে পোর মিনিমাইজের জন্য খুবই ভালো। আমাদের মুখে দেখা যায় যে 35-এর পরে মুখে দেখা যায় অনেক ছোট ছোট গর্তের মতো হয়ে যায়। তো সেই কারণে কিন্তু এই পোর মিনিমাইজটা এই সিরামে খুব ভালো কাজ দেয়। আর এখন হচ্ছে এই ভ্যাসলিনটা আমি ঠোঁটে লাগিয়ে নিচ্ছি। আর আমি এর আগে হচ্ছে যে স্ট্রবেরি ফ্লেভারটা লাগিয়েছি, তো ওটা পরবর্তীতে না পাওয়ার
কারণে আমি এখন এটা ইউজ করছি। আর এই অলিভ অয়েলটা কিউকারপিনের, এটা আমি হাতে আর পায়ে লাগিয়েছি। যেহেতু সারা রাত এসি চলে, একটা শুষ্ক শুষ্ক ভাব কাটানোর জন্য এই ময়শ্চারাইজিং অয়েলটাই আমার জন্য খুব ভালো। এরপরে আমি আমার গলায়, হাতে, অন্যান্য সব জায়গায় আমি এই পারফিউমটা লাগাবো। এটা লাগালে খুব ফ্রেশনেস একটা কাজ করে। এই ছিল আমার রাতের স্কিন কেয়ার রুটিন। আশা করছি ব্লগটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।